বিসমিল্লাহির রহমানির রহিম। কালুখালী উপজেলা অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আশরাফুল হক, সহকারী শিক্ষক, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে এসেছে একটা জীববিজ্ঞান চতুর্থ অধ্যায়ের ক্লাস নেওয়ার জন্য। তা আশা করি তোমরা সবাই সুপ্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে জীব আর জড় দুইটা বস্তু পৃথিবীতে বিদ্যমান। এই জড় বস্তুর কোনো খাদ্যের প্রয়োজন হয় না, কোনো শক্তিরও প্রয়োজন হয় না, শুধু জীবেরই শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা পায় কোথা থেকে জীব পেয়ে থাকে? তোমরা শিক্ষার্থীরা অবশ্যই এটা জেনেছ বা জানো। এটা হলো খাদ্য থেকে। খাদ্যের মধ্যে কি থাকবে? শক্তি থাকে। কীরকম শক্তি থাকে? জৈব রাসায়নিক শক্তি থাকবে। তা এই শক্তিটা জীব কি আপনি পেয়ে থাকে না, এই শক্তিটা একটা পদ্ধতির মাধ্যমে উৎপন্ন হয়। সেই পদ্ধতির নাম কি প্রিয় শিক্ষার্থীরা? হয়তো তোমরা এটা বুঝেছ, সেটা হলো শ্বসন। অর্থাৎ শ্বসনের মাধ্যমেই জীবের দেহে যে খাদ্য থাকে, এই খাদ্য থেকে শক্তি বেরো আসে। এই শক্তি দিয়ে জীব তার জীবন ধারণের জন্য শক্তি পায়। চলন, নড়াচড়া, হাঁটাচলা, শারীরিক জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ এবং প্রজননের শক্তিটা লাভ করে। তাহলে আমরা আজকে আলোচনা করব শ্বসন। প্রশ্ন হলো, শ্বসন কাদের হয়? প্রত্যেকটা জীবের, আমরা আগেই বলেছি প্রত্যেকটা জীবেরই হয়। এই জীবগুলো কোনটা? উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ এবং প্রাণীর প্রত্যেকেরই শ্বসন হবে। শ্বসনকে আমরা দুইটা হিসেবে ধারণ করেছিলাম। একটা হলো ফুসফুস শ্বসন, আর হলো কোষের শ্বসন। এই শ্বসনের ক্ষেত্রে কোষের শ্বসনের দুইটা ধাপে হয়। একটা হলো সবাত শোষণ আর অবাত শোষণ। এই সবাত শোষণের ক্ষেত্রে হলো জীবের এই শ্বসনের কার্য চালানোর জন্য অক্সিজেন অবশ্যই প্রয়োজন হয়। সেই শ্বসনের সমীকরণটা তোমরা একটু খেয়াল করে দেখো। তোমরা শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে এটা লিখে নাও। গ্লুকোজ এর সাথে যদি আমরা 6 অণু অক্সিজেন বিক্রিয়া করে বিভিন্ন এনজাইমের সহযোগিতায় এটা ভেঙে হবে। ভেঙে কি হতে পারে? কার্বন ডাই অক্সাইড, তারপরে হবে পানি আর শক্তি উৎপন্ন হবে। যেহেতু এটা সবাত শোষণ, এখানে 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হয়। এই সবাত শোষণের ক্ষেত্রে আমাদের অক্সিজেন কাজ করবে। 6 অণু অক্সিজেন 1 অণু গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে। এটা বিভিন্ন এনজাইমের সহায়তায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং শক্তি উৎপন্ন করে। এই বিক্রিয়াটা এটা জটিল এবং ধারাবাহিক এবং একটা বড় বিক্রিয়া। এই বিক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য 4টা পর্যায়ে ধাপে বিভক্ত করা হয়েছে। একটা হলো গ্লাইকোলাইসিস, 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হলো অ্যাসিটাইল ক্লোরাইড সৃষ্টি। তৃতীয় ধাপ হলো ক্রেবস চক্র। চতুর্থ ধাপ হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। তা এই 4টে পর্যায়ে প্রত্যেকটি পর্যায়ে কোষের একই জায়গায় সম্পূর্ণ হয় না এই বিক্রিয়াগুলো। আমরা জানি কোষের মধ্যে আছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে 2টা বিক্রিয়া সম্পূর্ণ হবে। একটা হলো
গ্লাইকোলাইসিস আর একটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এই দুইটি বিক্রিয়া কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। আর দুইটা যে ধাপ আছে শ্বসনে, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই দুইটা বিক্রিয়া সম্পন্ন হবে মাইটোকন্ড্রিয়া। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তার শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই দুইটা তন্ত্রটাই হলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তা মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন প্রবাহতন্ত্র হবে। আর সাইটোপ্লাজমে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়ার ক্ষেত্রে আবার কী কী উৎপন্ন হয় আমরা জানি। এক অণু গ্লুকোজ যখন সাইটোপ্লাজমে বিক্রিয়াটা হবে, সাইটোপ্লাজমে যে বিক্রিয়াটা ঘটবে তখন হলে এক অণু গ্লুকোজ C6H12O6 এটা বিভক্ত হয়ে উৎপন্ন হবে দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু পাইরুভিক অ্যাসিড। তারপর উৎপন্ন হবে দুই অণু NADH2 আর উৎপন্ন হবে চার অণু ATP। এই কয়টা উৎপন্ন হবে, এটা হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস আমরা বলেছি যে গ্লাইকোলাইসিস হলো কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এই বিক্রিয়া ক্ষেত্রে এক অণু গ্লুকোজ ভেঙে উৎপন্ন হবে দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH2 আর চার অণু ATP উৎপন্ন হবে। এই উৎপন্ন থেকে আমরা এই বিক্রিয়া সম্পূর্ণ করতে দুই অণু ATP, দুই অণু ATP ব্যয়িত হয়ে যাবে। তাহলে আমরা এই উৎপন্ন শক্তি পেয়ে যাব কতটুকু, 6 অণু ATP আর পাবো হলো 2 অণু ATP। অর্থাৎ এই গ্লাইকোলাইসিসের ধাপে আমরা শক্তি হিসাবে 6 অণু ATP আর 2 অণু ATP অর্থাৎ মোট হলো 8 অণু ATP পেয়ে থাকি। আর এই গ্লাইকোলাইসিসের ধাপের শেষে এই দুই অণু পাইরুভিক অ্যাসিড প্রবেশ করবে অ্যাসিটাইল কোয়েতে। আর একটা কথা আমরা এখানে বলে রাখি, এই শ্বসনের এই ধাপে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ হলো গ্লাইকোলাইসিস শ্বসনের প্রথম ধাপ, এই ধাপ হলো সাইটোপ্লাজমে সংগঠিত হবে, কোষের সাইটোপ্লাজমে। আর এই ধাপের জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না। এই ধাপের শেষে আমরা নিট শক্তি পাবো হলো, অর্থাৎ এই বিক্রিয়া শেষে উৎপন্ন হবে দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADPH2, চার অণু ATP। এর মধ্য থেকে এই বিক্রিয়া সম্পন্ন করা দুই অণু ATP ব্যয়িত হবে। আবার নিট শক্তি হিসাবে আমরা পেয়ে যাব 6 অণু ATP আর 2 অণু ATP, অর্থাৎ এই দুইটা মিলে 8 অণু ATP আমরা নিট পেয়ে যাব। আর এখানে উৎপন্ন দুই অণু পাইরুভিক অ্যাসিড, এটা শ্বসনের দ্বিতীয় পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির পর্যায়ে যুক্ত হবে। এই পর্যায়ে অ্যাসিটাইল কোয়েতে ডুববে এলো দুই অণু পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড বিশ্লেষিত হয়ে উৎপন্ন হবে দুই অণু অ্যাসিটাইল কোয়ে, দুই অণু কার্বন ডাইঅক্সাইড এবং চার অণু NADP
এটিপি, এখান থেকে উৎপন্ন হবে হলো 2 অণু অ্যাসিটাইল ও তারপর উৎপন্ন হবে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NaBH উৎপন্ন হবে। তা উৎপন্ন হওয়ার পরে এখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড ব্যয়িত হয়ে যাবে। দ্বিতীয় হিসাবে আমরা উৎপন্ন পাবো 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু এটিপি, 6 অণু এটিপি, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ের পর্যায়ে অর্থাৎ শ্বসনে সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির ক্ষেত্রে আমরা উৎপাদিত হবে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NaDH2 উৎপন্ন হবে। এর মধ্য থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড বিলুপ্ত হয়ে ব্যয়িত হবে আর নিট উৎপন্ন হবে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু এটিপি। এই অ্যাসিটাইল কোয়ে তোমার হলো ঢুকে এলো কোষের মাইটোকন্ড্রিয়া ঢুকে এখানে ক্রেবস চক্র সংঘটিত হবে। ক্রেবস চক্র আমরা জানি বিজ্ঞানী ক্রেবস সালোক সংশ্লেষণের একটি চক্র আবিষ্কার করেন। তার নামের কারণে তাকে এই নামকরণ করা হয় ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে প্রবেশ করবে আমাদের অ্যাসিটাইল কো এই ক্রেবস চক্রে উৎপন্ন যে বস্তু ক্রেবস চক্র, এই ক্রেবস চক্রে থেকে বিক্রিয়া শেষে উৎপন্ন হয় 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NaDH2, তারপর উৎপন্ন হবে 2 অণু ADH2 আর 2 অণু GTLP, এগুলো উৎপন্ন হবে। আর 2 অণু অ্যাসিটাইল কো এই ধাপ সম্পূর্ণ করতে যে শক্তিটা প্রয়োজন সেই শক্তি ব্যয়িত হবে 2 অণু অ্যাসিটাইল কো ব্যয়িত শক্তি 2 অণু অ্যাসিটাইল কো ব্যয়িত হবে। আর নিট উৎপন্ন হবে আমাদের এই ক্রেবস চক্রে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 18 অণু এটিপি, 18 অণু এটিপি, 4 অণু এটিপি, 2 অণু এটিপি, 2 অণু এটিপি। তাই দেখা যাচ্ছে যে ক্রেবস চক্রের সবাত শ্বসনের তৃতীয় পর্যায়ে ক্রেবস চক্রে উৎপাদিত বস্তু হলো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 18 অণু এটিপি, অর্থাৎ হলো আমরা এখানে দেখেছি 6 অণু NaDPH2, এই 6 অণু NaDPH2 বিশ্লেষণে ভেঙে 18 অণু এটিপি উৎপন্ন হবে। আর 2 অণু FADH2 ভেঙে উৎপন্ন হলো 4 অণু এটিপি আর 2 অণু GTP
থেকে আমরা 2 অণু এটিপি পাই, অর্থাৎ এই ধাপে আমাদের দেখা যায় কয়টি এটিপি উৎপন্ন 18 আর 4 22 24টি 24, অর্থাৎ হলো 24 অণু এটিপি উৎপন্ন হয়। সালোক স্বভাব শোষণের ক্ষেত্রে আমাদের দেড় চক্রে 24 অণু এটিপি উৎপন্ন হবে। এই ধাপের শেষে আরেকটা ধাপ আছে ক্রেবস চক্রের। এই ধাপের শেষে একটা ধাপ হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই ইলেকট্রন প্রবাহতন্ত্র সম্পূর্ণ হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। কোষের মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হবে। আমরা কোষে 3টি ধাপের উৎপন্ন যে বস্তুগুলো ছিল NADH2, NADH2, আর কি ছিল FADH2, FADH2, এখান থেকে এরা জারিত হয়ে উৎপন্ন হবে NAD, আর এটা জারিত NAD, এটা FA, এটা উৎপন্ন হবে FAD, জারিত উৎপন্ন হবে। এছাড়া জারিত হয়ে আরো উৎপন্ন হবে কি এরা হবে কি, এটা বিচারিত হবে NADH2, বিচারিত হয়ে উৎপন্ন হবে NAD, আর FADH2 বিচারিত হয়ে FAD উৎপন্ন হয়। তারপরে এই ধাপের গুলো জারিত হওয়ার পরে এটিপি পানি, তারপরে এলো এটিপি পানি, উচ্চ শক্তিশালী ইলেকট্রন, উচ্চ শক্তি সম্পূর্ণ ইলেকট্রন উৎপন্ন হবে। প্রোটন উৎপন্ন হবে। উচ্চ শক্তিশালী ইলেকট্রন প্রোটন উৎপন্ন হয়ে এই ইলেকট্রনগুলো প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শক্তি প্রদান করবে। সেই শক্তি এটিপিতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটা এটিপিতে শক্তি সরবরাহ করবে এবং সেই শক্তি জীব কাজে লাগিয়ে তার জীবন ধারণের সহযোগিতা করবে। তাহলে আমরা দেখতে পেলাম এই স্বভাব শ্বসনের যে 4টি ধাপ বা পর্যায়, এই পর্যায়ে কয়টা মোট ইলেকট্রন পেয়েছি আমরা, এটিপি পেয়েছি সর্বমোট এটিপি পেয়েছে 38টি। আর সমীকরণে আমরা দেখেছিলাম স্বভাব শোষণে এটিপি ছিল, ওইখানে শক্তি ছিল 686 কিলো ক্যালোরি পার মোল। আর এইখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পর্যায়ে ধাপে ধাপে বিশ্লেষণ করি যে আমরা দেখেছি গ্লাইকোলাইসিসে মোট উৎপন্ন এটিপি 8টি, অ্যাসিটাইল কোএসিসটিতে ইলেকট্রন উৎপন্ন হয়েছিল, এই এটিপি উৎপন্ন হয়েছিল 6টি। আর ক্রেবস চক্রে এটিপি উৎপন্ন 24টি, মোট হলো 38 টিপি। আর কার্বন ডাইঅক্সাইড হলো আমাদের উৎপন্ন হয়েছে অ্যাসিটাইল কোয়েতে 2 অণু কার্বন ডাইঅক্সাইড। আর ক্রেবস চক্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল 4 অণু, মোট হলো 6 অণু কার্বন ডাইঅক্সাইড। আর এই এটিপি
শক্তিকে বিশ্লেষণে আমরা যে 38টি এটিপি পেয়েছি, এটার সর্ব 38টি এটিপি থেকে আমরা শক্তি হিসাবে যেটা পেয়ে থাকি সেটা হলো 686 কিলো ক্যালোরি পার মোল। অর্থাৎ এক মৌল যদি আমরা গ্লুকোজ, এক মৌল গ্লুকোজ C6H12O6, এটা থেকে আমরা মোট শক্তি পাইল 38টি এটিপি, যার মোট শক্তি পরিমাণ হলো 686 কিলো ক্যালোরি পার মোল। এই শক্তিটাই হলো জীব এক অণু গ্লুকোজ থেকে পেয়ে তার জীবন ধারণে সহযোগিতা করে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিক্রিয়াটা সবাদ শ্বসনের বিক্রিয়াটা অবশ্যই তোমরা বুঝেছ। তাই এবার দেখা যাক তোমরা কতটুকু এটা বুঝতে পেরেছ। তা আমি এটা এরপরে তাহলে শ্বসনে কয়টা পর্যায়ে সম্পূর্ণ হয়, সবাদ শ্বসন কয়টা পর্যায়ে সম্পূর্ণ হয় তোমাদের এটা দেখেছ 4টা পর্যায়ে। আর কার্বন ডাইঅক্সাইড, 4 অণু কার্বন ডাইঅক্সাইড শ্বসনের কোন পর্যায়ে সম্পূর্ণ হয়েছে? 2টা কোন চক্রে, ক্রেবস চক্রে সর্বাধিক এটিপি কোন পর্যায়ে উৎপন্ন হয় সেটা আমরা দেখেছি, সেটা বিশ্লেষণের সময় আমরা দেখেছি ক্রেবস চক্রে। তাহলে তোমাদের জন্য একটা সিম্পল কাজ থাকবে, সেই কাজটা তোমরা বাসায় করবে। সেটা হলো তোমাদের এই সবার শ্বসনের কোন পর্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব বলে তুমি মনে করো, তার যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো। তোমরা এটা বাসায় চিন্তা করে এটা লিখবা। লেখার পরে আমাদের পরবর্তী যখন ক্লাসে আমরা উত্তরটা সাবমিট করি তখন এর সাথে মিলাই নেবা। তোমাদের জন্য লেখা যদি কোনো থাকে সেটা তোমরা সংশোধন নেওয়া। সবাই সুস্থ থাকো, ভালো থাকবা। আগামী ক্লাসে তোমরা অংশগ্রহণ দেখবা এবং এই ক্লাসটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া। সবাই প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।